ফের খবরের শিরোনামে হাতরাস। উত্তরপ্রদেশের এই জেলায় পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে 116 জনের মর্মান্তিক দুর্ঘটনা রথিভানপুরে এক ধর্মীয় অনুষ্ঠানে ভক্তদের হুড়োহুড়িতে চূড়ান্ত বিশৃঙ্খলা। পদপিষ্ট হয়ে এখনো পর্যন্ত 116 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রয়েছে 7 শিশু এবং একজন পুরুষ। ঘটনায় আহত হয়েছেন বহু, তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতরা হাসপাতালে ভর্তি। प्लीज 116 জনের মৃত্যু হয়েছে পদপিষ্ট হয়ে। রথিভানপুরে এক ধর্মীয় অনুষ্ঠানে ভক্তরা এসেছিলেন, সেই সময় হুড়োহুড়িতেই চূড়ান্ত বিশৃঙ্খলা এবং সেই সময় পদপিষ্ট হয়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেছে। 116 জনের এখনো পর্যন্ত মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। এদের মধ্যে 7 জন শিশু রয়েছে, একজন পুরুষ। 3.5 साल है, ये मेरा भतीजा लगता है और ये काफी टाइम तक नहीं पहुंचे हुए होते हैं। फिर वहाँ पता लगता है कि बहुत से लोगों की डेथ हो गई है। लाइव देख रहे थे, उस पर टोल फ्री नंबर आ रहे थे जिस पर पता करा गया, तब जाके इसका पता लगा। माँ का अभी तक कोई पता नहीं है, बाबा जी का पता नहीं है कहाँ है। क्या लगता है सामने आना चाहिए उनको, एक बार तो आना चाहिए, क्योंकि पब्लिक बहुत ही ज्यादा परेशान है, बहुत ही ज्यादा दुख में है। बॉडियां ऐसी हैं जो अपने परिजनों तक नहीं मिल पा रही हैं। जैसे कि एक एग्जाम्पल के लिए मैं भी हूँ। হাতরাসের রথিভানপুরে ধর্মীয় অনুষ্ঠানে বিশৃঙ্খলা। ধর্মগুরু সাক্ষাৎ পেতে ভক্তদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। স্বঘোষিত এই ধর্মগুরু ভোলে বাবা নামেই পরিচিত, তার পিছনে দৌড়তে গিয়েই পদপিষ্ট হয় বহু মানুষ এবং এখনো পর্যন্ত 116 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। অনুষ্ঠানে থাকার জন্য যত অনুমতি দেওয়া হয় তার চেয়ে অনেক বেশি মানুষ এই অনুষ্ঠানে হাজির ছিলেন বলে দাবি করেছে পুলিশ। ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। স্বঘোষিত ধর্মগুরুর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে প্রশাসন। इसकी परमिशन एसडीएम साहब द्वारा दी गई थी और इसमें एक प्राइवेट आयोजन था जिसमें कि पूरी ड्यूटी कानून व्यवस्था और सुरक्षा के लिए लगाई गई थी और इसमें बाकी व्यवस्था जो अंदर की जानी थी वो स्वयं उनके द्वारा की जानी थी। और इस संबंध में उच्च अधिकारी द्वारा एक उच्च स्तर पर एक जांच कमेटी भी गठित की गई है। एफआईआर दर्ज हो रही है। जो आयोजक हैं जिन्होंने परमिशन ली है उनके विरुद्ध एफआईआर होगी, इन द सेंस कि जितने की परमिशन मांगी उससे ज़्यादा लोग आए हैं, ऐसी प्रथम दृष्टिया चीज़ें निकल के आई हैं। और क्योंकि ये जांच का विषय है, इसमें एक हाई लेवल इंक्वायरी ऑर्डर कर दी गई है। वो जैसे जांच में और चीज़ें आएंगी आपको अपडेट। হাতরাসের এই ঘটনায় কড়া ব্যবস্থার আশ্বাস দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। इस पूरे मामले की जांच के लिए हम लोगों ने एडिशनल डीजी आगरा की अध्यक्षता में मंडलायुक्त अलीगढ़ को शामिल करते हुए एक टीम बना करके उन्हें अविलंब रिपोर्ट उपलब्ध कराने के लिए कहा है। राज्य सरकार इस पूरी घटना की तह में जाएगा, ये हादसा है या साजिश, यह भी हम इसकी तह में जाकर के इसको देखेंगे। और सरकार इस मामले की तह में जाकर के साजिशकर्ताओं को भी और इस घटना के जिम्मेदार जो हैं उनको भी उचित सजा देगी। হাতরাসে ধর্মগুরুর সাক্ষাৎ পেতে হুড়োহুড়িতেই এই বিপত্তি। স্বঘোষিত ধর্মগুরুর বিরুদ্ধে এফআইআর করা হয়েছে, তার খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে। দুর্ঘটনাস্থলে পৌঁছে গেছে ফরেনসিক টিম। উত্তরপ্রদেশের মৈনপুরীতে তার খোঁজে রাতেই পুলিশ তল্লাশি চালায়, যদিও এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি এই স্বঘোষিত ধর্মগুরুর। হাতরাসের রথিভানপুরে ধর্মীয় অনুষ্ঠান এবং এই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছিল যে স্বঘোষিত ধর্মগুরু, যাকে ভোলে বাবা নামে লোকে চিনত,
কার নামে এফআইআর দায়ের হয়েছে তাকে খুঁজছে এই মুহূর্তে পুলিশ। পুলিশ তদন্ত শুরু করেছে উত্তরপ্রদেশের মৈনপুরীতে এই ভোলে বাবার খোঁজে রাতেই তল্লাশি শুরু করেছে পুলিশ। দুর্ঘটনাস্থলে ফরেনসিক টিম পৌঁছেছে। মৈত্রী আমাদের প্রতিনিধি রয়েছেন আর বিস্তারিত জানবো। মৈত্রী, এই যে ভোলে বাবা যার মানে নিজেকে নিজে গুরু ধর্মগুরু বলে ঘোষণা করেছিলেন, তিনি আয়োজন করেছিলেন এই ধর্মসভার এবং যত মানুষের ক্যাপাসিটি ছিল তার থেকে অনেক বেশি লোক এসেছিল, কোনো রকম নজরদারি ছিল না। প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তো উঠছেই, পাশাপাশি ভোলে বাবা তার কি ব্যাকগ্রাউন্ড, তদন্তই বা কত দূরে গেল? দেখো, এখনো পর্যন্ত যদি প্রাথমিকভাবে একটু পরিস্থিতির যদি একটু আপডেট দিতে হয়, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি হাথরাস জেলা হাসপাতালের মর্গের বাইরে এবং সেখান থেকে একের পর এক দেহ ময়নাতদন্ত হয়ে তারা বেরিয়ে যাচ্ছেন এবং আমার পেছনেই তুমি দেখতে পাবে যে তারা নিজের পরিজনদের হারানো পরিবারেরা তারা এই মুহূর্তে তারা অপেক্ষা করছেন তাদের প্রিয়জনদের মরদেহ নিয়ে যাওয়ার জন্য। গতকালের যে ঘটনাটি ঘটে এবং এই স্বঘোষিত বাবা ভোলে বাবা বলে যিনি পরিচিত, তিনি একের পর এক তিনি প্রত্যেক মঙ্গলবার করে এরকম সৎসঙ্গের আয়োজন তিনি করতেন এবং সেই সৎসঙ্গে কিন্তু প্রচুর মানুষ এসে যোগ দিতেন এবং যেটা এখানকার যারা ভক্তরা রয়েছেন এবং যাদের পরিজনেরা রয়েছেন, যাদের নিকট আত্মীয়কে তারা হারিয়েছেন, তারা বলছেন প্রতিবারই কিন্তু যত জনের জন্য অনুমতি নেওয়া হয় তার থেকে বেশি মানুষ চলে আসেন এবং সেখানে কোথাও একটা গিয়ে প্রশাসনেরও প্রচ্ছন্ন মদত থাকে বলে অভিযোগ করছেন তারা। এবার তদন্ত কোন দিকে এগোচ্ছে, ইতিমধ্যেই এই ভোলে বাবা স্বঘোষিত ধর্মগুরু, যিনি এক সময় তিনি ইউপি পুলিশের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টে কাজ করতেন বলে সূত্র মারফত এখনো পর্যন্ত জানা যাচ্ছে এবং তিনি ধর্মগুরু হিসেবে পরিচিত ছিলেন এবং তিনি ভোলে বাবা নামে পরিচিত ছিলেন। তার একাধিক জায়গায় বিস্তৃত তার ভক্তরা এবং সেই জায়গা থেকে তাকে আমি একটুখানি দেখানোর চেষ্টা করব যে এখানে এই মুহূর্তের ছবিটা একটু দেখাতে চাইবো এবং তার সঙ্গে সঙ্গে আমাকে বিস্তারিতভাবেও বলবো যে এখানের এই স্বঘোষিত বাবা তার সঙ্গে তার যারা কাছের লোকরা ছিলেন তারা দেখা করতে আসতেন এবং সৎসঙ্গে তারা যোগ দিতেন এবং প্রত্যেকবারই দেখা গিয়েছিল যে যতজনের আয়োজন করা হতো বা যতজনের অনুমতি নেওয়া হতো তার থেকে অনেক বেশি সংখ্যক মানুষ তারা পৌঁছে যেতেন এবং তারা সেই গোটা বিষয়টি সম্পর্কে কিন্তু প্রশাসন অবগত ছিল, কিন্তু তারপরেও প্রশাসনের তরফ থেকে আলাদা করে কোনো বাড়তি ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি যারা প্রত্যক্ষদর্শীরা রয়েছেন তারা বলছেন যে পুলিশও যথেষ্ট সংখ্যক ছিল না, তার কারণ 80,000 মানুষের অনুমতি নেওয়া হয়েছিল, 80,000 ভক্ত সমাগম হবে এমনটাই জানানো হয়েছিল বলে গতকালও জানিয়েছেন প্রশাসনের কর্তারা। কিন্তু জানা যায় যে লক্ষাধিক মানুষ সেখানে উপস্থিত হয়েছিলেন এবং মহিলা পুরুষ তাদেরকে আলাদা আলাদা জায়গায় রাখা হয়েছিল এবং যে অংশ দিয়ে মহিলারা বেরোচ্ছিলেন সেই জায়গাতেই যখন তারা অনুমান করতে পারেন যে এই ভোলে বাবা তার পদধূলি তারা নিতে পারবেন, সেই সময় হুটোপুটি লেগে যায় এবং সেই কারণেই এখনো পর্যন্ত যারা মৃতদের তালিকা এসছে তার মধ্যে সব থেকে বেশি সংখ্যক কিন্তু মহিলাদেরই মৃত্যু হয়েছে। অন্যদিকে ইতিমধ্যে এই ভোলে বাবা বলে পরিচিত যিনি স্বঘোষিত ধর্মগুরু, তার বিরুদ্ধে এফআইআর করা হলেও তিনি এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন। যদিও এই প্রশ্নটা উঠছে, এমনকি মৃতদের পরিবারের তরফ থেকে প্রশ্নটা উঠছে যে প্রশাসন চাইলে কাউকে যে কোনো জায়গা থেকে খুঁজে বের করতে পারে, তাহলে কি কোথাও গিয়ে ভোলে বাবাকে প্রোটেক্ট করারও চেষ্টা করা হচ্ছে? এই প্রশ্নগুলো কিন্তু উঠছে। ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে যদিও জানানো হচ্ছে যে তারা 24 ঘন্টার মধ্যে গোটা ঘটনার তদন্ত করবেন এবং কাউকেই রেয়াত করা হবে না। আর কিছুক্ষণের মধ্যেই হাথরাসের এই জেলা হাসপাতালে আসতে চলেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, যে 10 জন এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন এই হাসপাতালে, তাদের সঙ্গে তিনি দেখা করবেন। এই হাথরাস জেলা হাসপাতাল ছাড়াও এটা হাসপাতাল, কাশেরগঞ্জ হাসপাতাল, আলিগড় মেডিকেল কলেজ এবং আগ্রা হাসপাতালে মৃতদেহদেরকে নিয়ে যাওয়া হয়েছে এবং এই হাথরাস জেলা হাসপাতালের পাশাপাশি আলিগড় মেডিকেল কলেজেও কিন্তু আহতরা চিকিৎসাধীন রয়েছেন এবং সেখানেও যেতে পারেন যোগী আদিত্যনাথ। তবে সব থেকে বড় প্রশ্ন মিমি এই মুহূর্তে যে মূল অভিযোগ যার বিরুদ্ধে উঠছে, অর্থাৎ এই ভোলে বাবা স্বঘোষিত ধর্মগুরু, তিনি কোথায়
কোথায় রয়েছেন এবং তার খোঁজ পায় কিনা, কারণ গতকাল রাত থেকেই ম্যানপুরীতে তার খোঁজ শুরু করে দিয়েছে বলে জানাচ্ছে প্রশাসন। তবে এখন এটাই দেখার যে এই ভোলে বাবা তাকে কত দ্রুত তাকে গ্রেপ্তার করে পুলিশ এবং তার পরিপ্রেক্ষিতে অন্যান্য যারা সহযোগী যারা আয়োজকরা ছিলেন তাদের বিরুদ্ধেই বা তাদেরকে কত দ্রুত গ্রেপ্তার করা হয় এবং ব্যবস্থা নেওয়া হয়। মিমি, একদমই মৈত্রী, এবং মৃত্যু মিছিলের দায় কার সেটাই এই মুহূর্তে খুঁজছে প্রশাসন। উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে হাথরাসের এই দুর্ঘটনার তদন্তে। ইতিমধ্যেই এই ভোলে বাবা যিনি আয়োজন করেছিলেন এই ধর্মসভার, তার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে, তার খোঁজে তল্লাশি চলছে। হাথরাসের দুর্ঘটনায় গতকালই সংসদে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শোক প্রকাশ করেছেন রাহুল গান্ধী, अखिलेश यादव। मुझे एक दुखद खबर भी दी गई है। यूपी के हाथरस में तो भगदड़ हुई, उसमें अनेकों लोगों की दुखद मृत्यु होने की जानकारी आ रही है। जिन लोगों की इस हादसे में जान गई है, मैं उनके प्रति अपनी संवेदना व्यक्त करता हूं। मैं सभी घायलों के जल्द से जल्द ठीक होने की कामना करता हूं। राज्य सरकार की देखरेख में प्रशासन राहत और बचाव कार्य में जुटा हुआ है। केंद्र सरकार के वरिष्ठ उत्तर प्रदेश सरकार के लगातार संपर्क में है। मैं इस सदन के माध्यम से सभी को यह भरोसा देता हूं कि पीड़ितों की हर तरह से मदद की जाएगी। लोगों की मदद करनी चाहिए सेंसिटिवली, और सब परिवारों को जिन्होंने किसी को खोया है मैं कंडोलेंसेस ऑफर करता हूँ। सवाल ये कि इतने बड़े पैमाने पे इतने लोगों की जान जाना, आखिरकार सरकार क्या कर रही थी, और सरकार की जानकारी में होने के बाद भी इतनी बड़ी घटना हो जाए, बहुत दुखद है। सरकार की जिम्मेदारी बनती है कि अगर किसी आयोजन में इतने लोग इकट्ठे हो रहे हैं या इतने लोग आने वाले हैं, तो आखिरकार उनकी सुरक्षा, उनकी व्यवस्था के लिए सरकार ने क्या किया, ये सबसे बड़ा प्रश्न लगता है। इसके लिए जिम्मेदार अगर कोई है तो वहाँ सरकार जिम्मेदार है। मरने वालों की मदद हो, उनके परिवार के लोगों का पूरा इंतजाम हो, जो अगर घायल हैं जिनको इलाज की जरूरत है, हमें उम्मीद है कि सरकार उनका इलाज अच्छा कराएगी। রাষ্ট্রপতির ভাষণের জবাবে ভাষণ প্রধানমন্ত্রীর, আর সেখানেই রাহুল গান্ধীকে আক্রমণ মোদীর। রাহুলের অপরিণত বুদ্ধি বলে কটাক্ষ মোদীর। वो एक वक्त था 2014 और आर्टिकल 370 की अपने पुराने रिकॉर्ड तोड़ने हैं कि ये हजारों करोड़ रुपए उसकी हेरा फेरी के मामले में जमानत पर बाहर है। ये ओबीसी वर्ग के लोगों को चोर बताने के मामले में सजा पा चुके हैं, और जब ये बालक बुद्धि पूरी तरह सवार हो जाती है तो सदन में भी किसी के गले पड़ जाते हैं। ये बालक बुद्धि अपनी सीमाएं खो देती है तो सदन के अंदर बैठ करके आंखें मारते हैं, आंखें मारते हैं। आज देश इनसे कह रहा है तुमसे नहीं हो पाएगा, तुमसे ना हो पाएगा। পাল্টা মোদীকে কটাক্ষ কংগ্রেস এবং তৃণমূলের। पीएम ये मानने के लिए तैयार नहीं है कि बीजेपी को बहुमत नहीं है, वो चला रहा है जैसा उसको 303 है। बालक बुद्धि मतलब इमेच्योर। आपको कोई विरोध करेगा आप उसको बालक बुद्धि बोलेंगे, वो तो ठीक नहीं है। हम लोग भी प्रधानमंत्री को बालक बुद्धि बोल सकते हैं, इससे कोई फर्क नहीं है।
अगर प्रधानमंत्री को राहुल गांधी पे ही लगातार बोलना है तो कितना मजबूत और महत्वपूर्ण नेता है। अब बालक बुद्धि आप कहते रहे, उससे क्या होता है? उससे तो जनता ने चुना है और दो जगह से जनता ने चुना, तो आप बालक बुद्धि कह के क्या कर लेंगे। গতকাল কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল সাংসদের ক্যারিকেচার দেখা গেল। চুকিতকিত কটাক্ষ করেছেন তিনি। মোদির 400 পার দাবিকে কটাক্ষ করেছেন তৃণমূল সাংসদ। आपने बोला था ना अब की बार 400 पार खेला हो, शुरू हुआ ना। खेल तो बहुत सा खेल है सर, चू कित कित भी खेल है। चू कित कित में चू धरा 400 में कित 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 कितना हुआ 240। वो गेम में भी हारा गया इधर। सर आपको, हम तो आपको ही देख रहे हैं, हम किसी को नहीं देख रहे। রাজ্যে ফের তৎপর ইডি। নিউ ব্যারাকপুরে একটি আবাসনে ইডি আধিকারিকরা। রঞ্জিত ঘোষ নামে এক ব্যক্তির ফ্ল্যাটে তল্লাশি চলছে। সান্নিক আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। সান্নিক, কি জানা যাচ্ছে, কেন এই তল্লাশি? দেখুন, আমি আজকে সকালবেলা থেকেই ইডির একাধিক টিম সিজিও কমপ্লেক্স থেকে বেরোয়। তার মধ্যে একটি টিম এই মুহূর্তে এসে পৌঁছেছে নিউ ব্যারাকপুরের সারদা অ্যাপার্টমেন্ট 175 নম্বর নিউ ব্যারাকপুর মেইন রোড ওয়েস্টে। সেখানে স্থানীয় যারা ওই ফ্ল্যাটের আশেপাশে যারা থাকেন বা যারা ওই রঞ্জিত ঘোষের যারা প্রতিবেশীরা রয়েছেন, তাদের যেটা দাবি, তিনি স্থানীয়ভাবে এলাকায় পরিচয় দিতেন। তিনি একজন মার্চেন্ট অফিসার এবং তার ব্যাকগ্রাউন্ড জানতে গিয়ে আমরা যেটা জানতে পারি, তিনি আগে সাহারা ইন্ডিয়ায় কর্মরত ছিলেন। প্রসঙ্গত জানিয়ে রাখা ভালো, আজকে সকাল থেকেই দেশের একাধিক শহরে সাহারা ইন্ডিয়ার মতো বেশ কিছু নন ব্যাংকিং ফিনান্স সংস্থার অফিসে রেড চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং তার লখনৌ এবং আরো অন্যান্য শহরেও সেই রেড সকাল থেকে কিন্তু চলছে। সুতরাং সেই কোনো আর্থিক কেলেঙ্কারির সূত্র ধরেই এখানে নিউ ব্যারাকপুরে এই প্রাক্তন অফিসারের বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা এসেছেন কিনা সেই প্রশ্নই কিন্তু এখন সামনে আসছে এবং 2 গাড়ি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে সঙ্গে নিয়েই তারা আজকে এই রেডে এসেছেন এবং এখনো পর্যন্ত কিন্তু ভেতরের অংশে জিজ্ঞাসাবাদ পর্ব চলছে। মিমি, ধন্যবাদ সান্নিক। রাজ্যে ফের তৎপর ইডি। নিউ ব্যারাকপুরে একটি আবাসনে ইডি আধিকারিকরা। রঞ্জিত ঘোষ নামে এক ব্যক্তির ফ্ল্যাটে তল্লাশি চলছে। সান্নিক আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। সান্নিক, কি জানা যাচ্ছে, কেন এই তল্লাশি? দেখুন, আমি আজকে সকালবেলা থেকেই ইডির একাধিক টিম সিজিও কমপ্লেক্স থেকে বেরোয়। তার মধ্যে একটি টিম এই মুহূর্তে এসে পৌঁছেছে নিউ ব্যারাকপুরের সারদা অ্যাপার্টমেন্ট 175 নম্বর নিউ ব্যারাকপুর মেইন রোড ওয়েস্টে। সেখানে স্থানীয় যারা ওই ফ্ল্যাটের আশেপাশে যারা থাকেন বা যারা ওই রঞ্জিত ঘোষের যারা প্রতিবেশীরা রয়েছেন, তাদের যেটা দাবি, তিনি স্থানীয়ভাবে এলাকায় পরিচয় দিতেন। তিনি একজন মার্চেন্ট অফিসার এবং তার ব্যাকগ্রাউন্ড জানতে গিয়ে আমরা যেটা জানতে পারি, তিনি আগে সাহারা ইন্ডিয়ায় কর্মরত ছিলেন। প্রসঙ্গত জানিয়ে রাখা ভালো, আজকে সকাল থেকেই দেশের একাধিক শহরে সাহারা ইন্ডিয়ার মতো বেশ কিছু নন ব্যাংকিং ফিনান্স সংস্থার অফিসে রেড চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং তার লখনৌ এবং আরো অন্যান্য শহরেও সেই রেড সকাল থেকে কিন্তু চলছে। সুতরাং সেই কোনো আর্থিক কেলেঙ্কারির সূত্র ধরেই এখানে নিউ ব্যারাকপুরে এই প্রাক্তন অফিসারের বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা এসেছেন কিনা সেই প্রশ্নই কিন্তু এখন সামনে আসছে এবং 2 গাড়ি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে সঙ্গে নিয়েই তারা আজকে এই রেডে এসেছেন এবং এখনো পর্যন্ত কিন্তু ভেতরের অংশে জিজ্ঞাসাবাদ পর্ব চলছে। মিমি, ধন্যবাদ সান্নিক। আবহাওয়ার দিকে এবার নজর রাখবো। আজও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা। উত্তরের 5 জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। কথা বলবো বিশ্বজিৎ আমাদের প্রতিনিধির সঙ্গে। বিশ্বজিৎ, আবহাওয়া দফতর কি বলছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দুটোরই একটু যদি ওয়েদার আপডেট দাও। দেখো, গতকালই সারা দেশে মৌসুমি বায়ু পৌঁছে গেছে আর এই সারা দেশে 6 দিন আগে পৌঁছে গেল মৌসুমি বায়ু। অর্থাৎ এই মৌসুমি বায়ু এই মুহূর্তে সক্রিয় সারা দেশে, বিশেষ করে বিহার থেকে আসাম পর্যন্ত যে অক্ষরেখা রয়েছে সেখানে অতি সক্রিয় মৌসুমি বায়ু। আর এর ফলেই বিহার, সিকিম, উত্তর পূর্ব ভারতের বেশ কিছু রাজ্যে যেমন বৃষ্টি হচ্ছে, তেমনি আমাদের রাজ্যেও বৃষ্টি হচ্ছে। উত্তরবঙ্গে বৃষ্টি হবে, অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টি। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি আমরা দেখেছি গত 24 ঘন্টাতে সেখানে কোথাও 300 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি হয়েছে।
বেশ কিছু এলাকাতে 200 থেকে 300 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে, অর্থাৎ প্রবল বৃষ্টি হয়েছে। আর এইরকমই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আগামী শনিবার পর্যন্ত, শনি রবিবার পর্যন্ত বলা ভালো, যে উত্তরবঙ্গের যে উপরের দিকের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, তার ফলে সেখানে ভূমি ধস যেমন হবে, পার্বত্য এলাকায় ধস নামতে পারে, তেমনি নিচু এলাকা প্লাবিত হতে পারে। প্রচুর এলাকা ইতিমধ্যেই নিচু এলাকা প্লাবিত হয়েছে এবং আরও এলাকায় প্লাবনের আশঙ্কা তৈরি হচ্ছে। নদীর জলস্তর বাড়ছে, কারণ আসাম এবং সিকিম থেকে প্রচুর জল আসছে নদীর জলপথে এবং সেই জল এসে বিপদ সীমার কাছাকাছি নদীর জলস্তর, তিস্তা, তোরসা, জলঢাকা বিভিন্ন নদীর জলস্তর বাড়ছে। আর তার ফলে এই একটা বন্যা পরিস্থিতির আশঙ্কা তৈরি হচ্ছে উত্তরবঙ্গে। এবং পাশাপাশি পর্যটক যারা আছেন তাদের জন্য সতর্কবার্তা যে আগামী কয়েকদিন অর্থাৎ এই সপ্তাহ জুড়েই এই ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং তার ফলে ধস নামতে পারে যে কোনো এলাকায়, পার্বত্য এলাকার যে কোনো রাস্তাতেই ধস নামার একটা আশঙ্কা থেকে যাচ্ছে। আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও এই পরিস্থিতি, অর্থাৎ এই রিমঝিম বৃষ্টি, হালকা মাঝারি বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ কোথাও কোথাও বৃষ্টি হবে এবং মেঘলা আকাশ, মেঘাচ্ছন্ন আবহাওয়া, এই পরিস্থিতি থাকবে শনিবার পর্যন্ত। এবং শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে, তবে আজ থেকে অর্থাৎ বুধবার থেকে শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতাও থাকছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই জেলাগুলিতে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকবে। বাকি সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং এই রিমঝিম বৃষ্টি এটা চলতে থাকবে শনিবার পর্যন্ত। মিমি। ধন্যবাদ বিশ্বজিৎ। বন্যার আশঙ্কা করা হচ্ছে, সেরকমই বিপত্তিক ক্ষতিগ্রস্ত বাংলা সিকিম লাইফলাইন 10 নম্বর জাতীয় সড়কের একাধিক জায়গায় ধস নেমেছে। ঝুঁকি এড়াতে বন্ধ করা হয়েছে যান চলাচল, বিকল্প রুটে গাড়ি যাতায়াতের নির্দেশ দেওয়া হয়েছে। কালিম্পং প্রশাসন সেই নির্দেশ দিয়েছে। আপডেট নেব, পার্থ প্রতিম রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, অবিরাম বৃষ্টির জেরে কিন্তু 10 নম্বর জাতীয় সড়ক অর্থাৎ বাংলা সিকিম যে লাইফলাইন তার সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। একাধিক জায়গায় ধসের জেরে কোথাও বা জাতীয় সড়ক একটা বড় অংশ তিস্তার কাছে চলে গেছে। স্বাভাবিকভাবেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজও, তাই ঝুঁকি এড়াতে কালিম্পং জেলা প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে যে 10 নম্বর জাতীয় সড়ক দিয়ে কোনো রকম যানবাহন চলাচলের করানো যাবে না, অর্থাৎ বিকল্প রুটে ঘুরপথে কিন্তু গাড়ি চলাচল করবে এবং ফার্দার যে নোটিফিকেশন না হলে এই নির্দেশিকায় জারি থাকবে, এমনটাই জানিয়েছেন কালিম্পংয়ের জেলা শাসক। অর্থাৎ এখন শিলিগুড়ি থেকে কালিম্পং যেতে হলে শিলিগুড়ি সেবক হয়ে গুরুবাথান, লাভা, আলগাড়া হয়ে পৌঁছাবে কালিম্পং। অন্যদিকে গ্যাংটক যেতে হলে সেম রুটে গিয়ে আবার কালিম্পং থেকে মংসং হয়ে 27 মাইল হয়ে গাড়ি পৌঁছাবে রংপো হয়ে একেবারে সিকিম। অর্থাৎ এই যে ছোট গাড়ি, যাত্রী বোঝাই গাড়ি এবং পর্যটক বোঝাই গাড়ি এই রুটে চলবে, আর বড় গাড়ি অর্থাৎ বাস এবং পণ্যবাহী লরি তা কিন্তু বিকল্প রুটেই চলবে। 10 নম্বর জাতীয় সড়ক দিয়ে একেবারেই নয়। বিকল্প রুট হলো গ্যাংটক থেকে রংপো, রংপো থেকে ঋষি হয়ে 27 মাইল হয়ে আলগাড়া, লাভা, গুরুবাথান, সেবক কিংবা উদলাবাড়ি হয়ে গাজলডোবা হয়ে শিলিগুড়ি পৌঁছাবে। অর্থাৎ এই একদিকে যেমন টানা বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গ জুড়ে আগামী কয়েকদিন, স্বাভাবিকভাবেই এই বিকল্প পথ ছাড়া অন্য কোনো পরিকল্পনা আপাতত প্রশাসনের নেই। অন্যদিকে তোমাকে জানিয়ে রাখি যে কালিম্পং এবং দার্জিলিং এর সংযোগকারী যে তিস্তা বাজার, পেশক এবং ঘুম জোরবাংলো যে রাস্তা, সে রাস্তাটি খোলাই রয়েছে। অর্থাৎ স্বাভাবিক ছন্দেই গাড়ি চলাচল করছে দার্জিলিং এবং কালিম্পং রুটে। ধন্যবাদ পার্থ।